অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি কোনো কুল কিনা না পাইয়া মনে করেন যে আমি এই ভিক্ষার পথে নামছি। আমাদের সমাজে ভিক্ষা করার জন্য অনেকে দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের অঙ্গহানি করছে স্বপ্রণোদিত হয়ে বা যে কোনো চক্রের মাধ্যমে। কাগজ মজা টোকাই টোয়া খাই না বলে না খাই, মসজিদে গিয়ে ঘুমাই, নামাজ পড়ে গিয়ে ঘুমাই। আমরা যারা নাগরিক আমাদের কিছু দায়বদ্ধতা আছে, কিন্তু সবার আগে রাষ্ট্রের এই পুরো শিক্ষা বৃত্তি, এটা বৃত্তি বলা মানে একটা এটা পেশার মতো বলা হচ্ছে। রাজধানী ঢাকা দেশের অর্থনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র। প্রতিদিন লাখো মানুষ নামেন রাজপথে জীবিকার তাগিদে। তবে সাম্প্রতিক সময়গুলোতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। হাসপাতালের গেট, ওভারব্রিজ, ফুটপাত এবং বিভিন্ন জায়গায় ভিক্ষুকের উপস্থিতি অনেক বেশি স্পষ্ট হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়গুলোতে ভিক্ষাবৃত্তি পেশাজীবীর উপস্থিতি কেন বাড়ছে? দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে এর পরিত্রাণের উপায় জানতেই উত্তর খোঁজার আজকের যাত্রা। সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। সাম্প্রতিক সময়ে মানুষের মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মহীনতা, ব্যবসায়িক ক্ষতিসহ নানা কারণে বাড়ছে প্রান্তিক মানুষের সংকট। কিন্তু প্রশ্ন হলো, কেন বাড়ছে এই ভিক্ষাবৃত্তি? এটি কি শুধুই দারিদ্র্যের প্রতিফলন, নাকি এর আড়ালে রয়েছে অর্থনৈতিক অদৃশ্য কোনো দুষ্টচক্র? জীবন কখনো কখনো এক মুহূর্তেই সবকিছু বদলে দেয়। বরিশালের আব্দুল করিমের জীবনও বদলে গেছে এমনই এক দুর্ঘটনায়। আমি দীর্ঘত 25 বছর ধরে অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি কোনো কুল কিনা না পাইয়া মনে করেন যে আমি এই ভিক্ষার পথে নামছি। এক সময় ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতেন তিনি। স্বপ্ন ছিল, পরিশ্রম ছিল, ছিল স্বাভাবিক একটি জীবনের আশা। এক দুর্ঘটনায় হারান একটি পা। সেই সঙ্গে হারিয়ে যায় তার উপার্জনের পথ, ভেঙে পড়ে জীবনের ভিত্তি। নিঃস্ব হয়ে পড়া আব্দুল করিম বাধ্য হন বেছে নিতে ভিক্ষাবৃত্তি। জীবিকার সন্ধানে চলে আসেন ঢাকায়। গত প্রায় 25 বছর ধরে রাজধানীর পথে পথে ভিক্ষা করেই চলছে তার জীবন যুদ্ধ। ধরেন ভিক্ষা কইরা এই কোনো রকম দিনটা আর কি চলে। আমরা কোনো সরকারের কোনো অনুদান কোনো কিছুই পাই না এই পর্যন্ত। সরকারি প্রতিবন্ধী ভাতা ছাড়া তেমন কোনো সহায়তা পান না তিনি। সেই সামান্য অর্থ আর মানুষের দানেই কোনোভাবে টিকে আছে তার সংসার। শারীরিক এই সীমাবদ্ধতা নিয়েই প্রতিদিন সংগ্রাম করতে হয় তাকে। রোদ, বৃষ্টি, কষ্ট সবকিছুকে সঙ্গী করে অতি কষ্টে এক মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। কিন্তু এখনো তার কাঁধে রয়ে গেছে 2 সন্তানের দায়িত্ব। অনিশ্চয়তা আর অভাবের মাঝেও একজন বাবা হিসেবে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই তার। আব্দুল করিমের গল্প শুধু একজন মানুষের নয়, এটি আমাদের সমাজের সেই বাস্তব চিত্র যেখানে একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিতে পারে সবকিছু। আর সেই শূন্যতা পূরণে প্রয়োজন শুধু সহমর্মিতা নয়, প্রয়োজন কার্যকর পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সহায়তার ব্যবস্থা। ঢাকার ব্যস্ত নগর জীবনের ভিড়ে চোখে পড়ে না অনেক গল্প, অদেখা, অনুচ্চারিত কষ্টের গল্প। তেমনি এক জীবন সংগ্রামের নাম মর্জিনা। একসময় মার্কেটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। প্রতিদিনের পরিশ্রমে কোনোভাবে চলত সংসার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় কাজের সুযোগ। একসময় সেই দরজাটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর কেউ কাজে নিতে চায় না তাকে। আমি তো মার্কেটে কাজ কাম করতাম, মানে বয়স হয়েছে দিকে কাম কাজ নাই, আর কাম কাজ তো কেউ দেয় না। মানে কাজ কাম হয় না দিলে মসজিদে বসি, বাড়ি নেই, ঘর নেই, দোয়ার নেই, কি করবো? আমি অসহায় মানুষ আর কি, মানে না পারে খাইতে, না পারে কিছু করতে। বাধ্য হয়ে এখন গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের আশেপাশে ভিক্ষাই তার একমাত্র ভরসা। নেই কোনো ঘর, নেই নিরাপদ আশ্রয়। 3 বেলা খাবার জোটানো এখন তার কাছে অনিশ্চিত এক সংগ্রাম। দিন চলে মানুষের দেয়া সামান্য সহায়তায়, আর যেদিন কোনো টাকা পান না সেদিন না খেয়েই কাটে তার পুরোটা দিন। রাত নামলে আরো কঠিন হয়ে ওঠে বাস্তবতা। কখনো ফুটপাতে, কখনো বা মসজিদের বারান্দায় কাটাতে হয় তার রাত। জীবনের
এই অনিশ্চয়তার মাঝেই দিন গুনছেন তিনি। মর্জিনার ৩ সন্তান, মেয়ের বিয়ে দিয়েছেন অনেক কষ্টে, কিন্তু নিজের জীবনের নিরাপত্তা ও সম্মানের লড়াইয়ে এখনো একাই তিনি। মর্জিনার গল্প শুধু একজন মানুষের নয়, এটি আমাদের নগরের এক নীরব বাস্তবতা, যেখানে বয়স, দারিদ্র্য আর অবহেলা মিলেমিশে তৈরি করেছে বেঁচে থাকার এক কঠিন লড়াই। ঢাকার গুলিস্তান, মতিঝিল কিংবা কমলাপুর ব্যস্ততম এলাকাগুলোতে প্রতিদিন দেখা মেলে শত শত ভিক্ষুকের। কেউ বৃদ্ধ, কেউ প্রতিবন্ধী, আবার কেউ শিশু কোলে নিয়ে বসে আছেন ফুটপাতে। আর 2 ছেলে আর কি একটা ভ্যান চালায়, করলে করে না এগুলো আর কি কাগজ মজা টোকায়, খাই না হলে না খাই, মসজিদে গিয়ে ঘুমায়, নামাজ পড়ে গিয়ে ঘুমাই। তবে অনুসন্ধানে উঠে এসেছে আরেক বাস্তবতা। অভিযোগ রয়েছে গ্রামাঞ্চল থেকে হতদরিদ্র, শিশু ও প্রতিবন্ধীদের রাজধানীতে এনে নির্দিষ্ট এলাকায় বসানো হচ্ছে। দিন শেষে আদায়ের একটি অংশ জমা দিতে হয় নিয়ন্ত্রকদের কাছে। ভিক্ষাবৃত্তি কেবল একটি মানবিক ইস্যু নয়, এটি অর্থনৈতিক প্রশ্ন। সাম্প্রতিক সময়গুলোতে বেড়েছে ভিক্ষাবৃত্তির সংখ্যা। আসুন বাস্তবতা দেখে আসি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে ভিক্ষুকের সংখ্যা প্রায় 2.5 লাখ, যা মোট জনসংখ্যার 0.17% কাছাকাছি। তথ্য বলছে দারিদ্রতা, বয়স্ক নির্ভরতা, প্রতিবন্ধকতা এবং অনানুষ্ঠানিক খাতে অস্থিতিশীল আয় অনেক মানুষকে প্রান্তিক অবস্থায় ঠেলে দিচ্ছে। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে নগর দরিদ্রের সংখ্যা বাড়ায় রাজধানীমুখী ঝুঁকিপূর্ণ জীবিকার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। ঢাকায় দিনকে দিন ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, এর পেছনে নগর দারিদ্র্যের যেমন ভূমিকা আছে, পাশাপাশি ঢাকায় আসলেই অনেক টাকা ভিক্ষা পাওয়া যায়। এটার কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন ঢাকায় আসছেন ভিক্ষাবৃত্তির জন্য। তাহলে এখানে ঢাকার যে ক্যাপাসিটি, মানুষের কাছে অনেক টাকা আছে, সে ভিক্ষা দিতে চায়, এটার একটা আগ্রহের বিষয় আছে। তাহলে ঢাকার ভিক্ষাবৃত্তিকে শুধু ঢাকা শহরের বিষয় না, বাংলাদেশের অন্য এলাকার দারিদ্র্যের সাথে তার সংযোগের একটা বিষয় আছে। এবং এই কারণেই সরকার কিন্তু তার যে রাষ্ট্রীয় পলিসিতে ঢাকায় কিন্তু সে অর্থে সামাজিক সুরক্ষা হিসেবে কিন্তু নগর দরিদ্রদের খুব বেশি সে অর্থে সুরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে না। এর পলিসির কারণটাও অনেকটা এরকম যে যদি ঢাকায় আসলেই যদি সামাজিক সুরক্ষার অনেক কিছু পাওয়া যায়, তাহলে বাংলাদেশের অনেক নগর এলাকা থেকে দরিদ্ররা দলে দলে চলে আসবেন। এই জন্য ঢাকার ভিক্ষাবৃত্তির যদি আমি সমস্যাটাকে যদি আমরা সমাধান করতে চাই, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের নগর দারিদ্র্যের সমস্যাটা আমাদের চিহ্নিত করে সমাধান খুঁজতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভিক্ষাবৃত্তি বাস্তবে কতটা বিস্তৃত যে অনেক সময় এই পেশাকে অনানুষ্ঠানিক আয় হিসেবে ধরা হয়, ফলে প্রকৃত সংখ্যা আড়ালেই থেকে যায়। ফলে হালনাগাদ ও সমন্বিত জরিপ ছাড়া ভিক্ষাবৃত্তির প্রকৃত চিত্র নিরূপণ এবং কার্যকর নীতি নির্ধারণ দুইই থেকে যায় অনিশ্চয়তায়। অর্থনৈতিক একটা বিষয় এটাতে জড়িত। ভিক্ষার মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের একটা টাকার ট্রানজেকশন হয় প্রতি মাসে। এটা পরিমাণটা হিসাব করলে অনেক টাকা। এখন ভিক্ষাটাকে কেউ কেউ নিজেরা পেশা হিসেবে নিয়ে নিয়েছে, তারা এটাই করবে। আমাদের সমাজে ভিক্ষা করার জন্য অনেকে দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের অঙ্গহানি করছে স্বপ্রণোদিত হয়ে বা যে কোনো চক্রের মাধ্যমে। এই চক্রগুলো ভিক্ষা, ছিনতাই, বাসাবাড়িতে চুরি, বিভিন্ন রকম অস্থিরতা তৈরি করছে। গতকালকে একটা বিষয় দেখলাম, রাস্তায় যারা হিজড়া, এরা এক ধরনের ভিক্ষাবৃত্তির নামে এরা চাঁদাবাজি করছে। এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যেটা তাদের ভূমিকা রাখার কথা, এটা ভূমিকা রাখছে না। আমাদের সামাজিক যে সোশ্যাল অর্গানাইজেশন গুলো আছে, তারা ওই পরিমাণ এটা নিয়ে কাজ করছে না বলে আমার কাছে মনে হচ্ছে। তথ্য বলছে, রাজধানীতে দৈনিক অন্তত 20 কোটি টাকার ভিক্ষা লেনদেন হয়, মাসিক হিসেবে যা প্রায় 600 কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে এই বিপুল অর্থ প্রবাহ অর্থনীতির একটি বড় অংশে পরিণত হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, যথাযথ নজরদারি না থাকলে এর অর্থ প্রবাহ অপরাধ অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারে। বিগত দিনগুলোতে যদি আমরা তাকাই, গ্রিকদের সময় যদি তাকাই, ভিক্ষাবৃত্তিটা সাধারণত পথে ঘাটে রাস্তায় করা হতো। এখনকার সময়ে বিভিন্ন মাধ্যমে ভিক্ষাবৃত্তির প্রচলন শুরু হয়েছে। সমাজবিজ্ঞানের ভাষায় যদি বলি, ভিক্ষাটা একটা বৃত্তি, পতিতা যেমন একটা বৃত্তি, এটা কোনো পেশা না। ভিক্ষাটা হচ্ছে একটা বৃত্তি, এটা কোনো পেশা নয়। কিছু কিছু কারণে আমাদের সমাজে বর্তমানে একটা মহামারী আকারে ধারণ করেছে। আমরা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হতে আমাদের একটা ধর্মীয় একটা ধর্মভীরু আমরা মনে করি দান করলে সওয়াব হয়। বিশেষ করে রোজার মাস বা অন্যান্য সময়গুলোতে আমরা ব্যাপক পরিমাণে দান করি। এইটার সুযোগ কিছু মানুষ নেয়, কর্ম পাওয়া সত্ত্বেও অলস জীবনযাপন করার কারণে সাধারণত এটা করে। এদের যে কর্মসংস্থানের ব্যবস্থা, এটা খুবই অপ্রতুল।
আমাদের সরকারের বাজেটে প্রতি বছর ৩ থেকে ৪ কোটি টাকা বা সর্বোচ্চ ৫ কোটি টাকা বরাদ্দ হয় এই ভিক্ষুকদের পুনর্বাসন বা এই জাতীয় কাজের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে এদের জন্য যে পরিমাণ বাজেটে বরাদ্দ রাখার কথা, আমাদের কোন সরকারই এটা সম্পর্কে প্রপার স্টাডি বোধহয় আমাদের এখন নাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দর প্রবেশ সড়ক, ভিআইপি রোড, বেইলি রোড, কূটনৈতিক জোন এবং ৫ তারকা হোটেল সংলগ্ন অঞ্চল। কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান, মাইকিং, লিফলেট বিতরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে এসব এলাকায় ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরেজমিনে ভিন্ন চিত্র মিলছে। পাত, ওভারব্রিজ, ট্রাফিক সিগন্যাল ও হাসপাতাল গেট সংলগ্ন স্থানে এখনো ভিক্ষুকদের অবস্থান দৃশ্যমান। নগর বিশ্লেষকদের মতে, কেবল নির্দিষ্ট এলাকা ঘোষণার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, কারণ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান এবং নিয়মিত তদারকি ছাড়া ভিক্ষাবৃত্তি স্থান পরিবর্তন করে অন্য এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে ঘোষণার সঙ্গে বাস্তবতার ফারাক থেকেই যাচ্ছে। এখন শহরে যত বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, তার ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে সাথে কিছু ইনফর্মাল অ্যাক্টিভিটি তৈরি হয়। যেখানে মানুষ বেশি হয় সেখানে কিন্তু ইনফর্মাল অ্যাক্টিভিটি হয়, এবং সেই ইনফর্মাল অ্যাক্টিভিটি একটা বড় অংশ। মানুষ যেহেতু এখানে অনেক পপুলেশন এসেছে, এখানে ইকোনমিক ফ্লো আছে, তখন ভিক্ষুকরা সেই এলাকাগুলোতে জড়ো হয়, কেননা সেই এলাকার মানুষজনের কাছে টাকা থাকাতে তারা ভিক্ষুক দিতে আগ্রহী থাকেন। তাহলে এই যে ভিক্ষুকরা ছড়িয়ে যাচ্ছে এবং নগর এলাকাতে তাদের কোনো ধরনের রেগুলেশনের মধ্যে নাই, যে কোনো জায়গাতে চাইলে তারা দাঁড়িয়ে যেতে পারে, এবং তাদের কোনো ধরনের সোশ্যাল সিকিউরিটিতে আনার চেষ্টা করা হলেও তারা এই পেশাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর অনেক কারণের বড় কারণ এটা একটা পেশা হয়ে গেছে। অনেক ভিক্ষুকের খোঁজ করলে দেখা যাবে যে তাকে বসাচ্ছে এই ধরনের সেকেন্ডারি লোকজন আছে, হ্যাঁ, তারাও তাদের একটা পেশার অংশ হিসেবে নিয়ে এসেছে। তাহলে কারা এই ভিক্ষুককে পেশা হিসেবে নিয়েছে এবং কারা সত্যিকার অর্থে নগদ দরিদ্র, এটার তো চিহ্নিতকরণ দরকার। বিশেষজ্ঞরা আরও বলছেন, সরকারি হিসেবে রাজধানীর বিমানবন্দর সড়ক, ভিআইপি রোড, বেইলি রোড সহ গুরুত্বপূর্ণ জোনকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলেও বাস্তবে ফুটপাত ও ওভারব্রিজে ভিক্ষুকের উপস্থিতি স্পষ্ট। সরকারি পুনর্বাসন কর্মসূচি থাকা সত্ত্বেও অনেক ভিক্ষুক বিকল্প পেশায় ফিরছেন না। শুনতে খটকা লাগলেও আসুন বাস্তবতা জেনে আসি। সমাজসেবা অধিদপ্তর বলছে, ভিক্ষুকদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও পুনর্বাসন প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের দ্বারা বিকল্প আয়ের সুযোগ তৈরি হলেও অনেকেই স্থায়ীভাবে যুক্ত হতে চাচ্ছেন না। আমরা যারা নাগরিক, আমাদের কিছু দায়বদ্ধতা আছে, কিন্তু সবার আগে রাষ্ট্রের এই পুরো ভিক্ষা বৃত্তি, এটা বৃত্তি বলা মানে একটা এটা পেশার মতো বলা হচ্ছে। ভিক্ষা বৃত্তিতে কারা আছেন আর কারা সত্যিকার অর্থেই এই ধরনের সহযোগিতা বা সাহায্যের উপযুক্ত, এটা স্পষ্ট করা উচিত। এমনকি চাইলে এটা আমরা যারা হতদরিদ্র তার জন্য কার্ড সিস্টেম করতে পারি, যে কারা এখানে ভিক্ষার জন্য উপযুক্ত এবং তারা সত্যিকার অর্থে তাকে নাগরিকরা ভিক্ষা দিবেন। এটা যদি আমরা সেভাবে নিশ্চিত করতে পারি, তার একটা সুনির্দিষ্ট আইডি কার্ড থাকবে এবং নাগরিকরা বুঝবো তিনি আসলে হতে দরিদ্র। নগদ ও তাৎক্ষণিক আয়ের নিশ্চয়তা ভিক্ষাবৃত্তিকে কিছু মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে। সামাজিক মর্যাদা হারালেও অর্থনৈতিক লাভের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে। রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সমাধান খুঁজতে হলে দরকার বাস্তব চিত্রের স্বীকারোক্তি, সমন্বিত নীতি এবং কার্যকর নজরদারি। দারিদ্র্য, বেকারত্ব নাকি সংগঠিত সিন্ডিকেট, যে কারণেই হোক, একটি মানবিক ও সুশাসিত নগরীর জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে। দর্শক, শেষ করছি আমাদের উত্তর খোঁজার আজকের যাত্রা। তবে নতুন কোনো প্রশ্নের উত্তর খুঁজতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।